আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে ইউক্রেনকে চাপ ট্রাম্পের। সংঘর্ষের জেরে সীমান্তে কারফিউ জারি করল থাইল্যান্ড। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, 123 বন্দীকে মুক্তি দিল বেলারুস। এবং সর্বশেষ থাকবে সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। সিরিয়ায় অভিযানের সময় আইএসের অর্থাৎ ইসলামিক স্টেটের হামলায় 2 মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার 13ই ডিসেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি যৌথ মিশনে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে। গত নভেম্বর 2 দেশের মধ্যে এরকম একটি চুক্তি স্বাক্ষরের 1 মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। তখনই আইএসের এক বন্দুকধারী আচমকা হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী। নিহতদের নাম ও ইউনিটের পরিচয় প্রকাশ করা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে। স্থানীয় 3 কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীতে কোনো নেতৃত্বস্থানীয় পদে ছিলেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল বাবা আল ইকবারিয়া টিভিকে বলেন, 10 ডিসেম্বর একটি মূল্যায়নে বলা হয়েছিল এই ব্যক্তির মধ্যে চরমপন্থী চিন্তাধারা থাকতে পারে। এ বিষয়ে রোববার 14ই ডিসেম্বর একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এদিকে সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি করেন এবং নিহতদের 3 জন মহান দেশপ্রেমিক হিসাবে আখ্যা দেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপ করাকালীন তিনি ঘটনাটিকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন। তথ্যসূত্র এনডিটিভি। রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে ইউক্রেনকে চাপ ট্রাম্পের। যুদ্ধবন্ধে চুক্তির আওতায় রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অব্যাহত চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে দুর্নীতি কেলেঙ্কারি সামনে আসার পর জেলেনস্কির অভ্যন্তরীণ দুর্বলতা কাজে লাগাতে পারেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে ফেলে রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে বাধ্য করতে পারেন। শান্তি আলোচনা জোরদারে আগামীকাল সোমবার 15 ডিসেম্বর জার্মানিতে বৈঠক করবেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে শান্তি চুক্তির সবশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন তারা। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ডোনেৎস্ক অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার নিতে চাপ দিচ্ছে, যাতে তারা পূর্ব ইউক্রেনের কিয়েভ অধিকৃত অংশগুলিতে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে, যা মস্কো নিয়ন্ত্রণ করতে চায়। জেলেনস্কি বলেন, তার দেশ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনার মধ্যে শান্তির জন্য 20 দফা পাল্টা প্রস্তাব পেশ করেছে। স্পষ্ট করে দিয়েছে, যে কোনো আঞ্চলিক ছাড় ইউক্রেনে গণভোটের মাধ্যমে আদায় করতে হবে। ইউক্রেনের শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান বলেও জানান রিসেপ তাইয়েব এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে ইউক্রেনকে কোনো ধরনের আর্থিক সহায়তায় অংশ না নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ চেক প্রজাতন্ত্র। অপরদিকে ১৩ ডিসেম্বর আকাশপথে ইউক্রেনের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী।
কিয়েভ বলছে এক রাতেই রাশিয়া 450টিরও বেশি ড্রোন ও 30টি মিসাইল ছোড়ে, যার মধ্যে ছিল হাইপারসনিক কিনজাল মিসাইল। হামলায় অন্তত 5টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে 10 লাখেরও বেশি পরিবার। আসন্ন শীতে বিদ্যুৎ সংযোগ ফিরে পাওয়া নিয়েও বাড়ছে উদ্বেগ। সংঘর্ষের জেরে সীমান্তে কারফিউ জারি করল থাইল্যান্ড। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ার পর একটি প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। রবিবার 14 ডিসেম্বর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে এই কারফিউ জারি করা হয়। 2 দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত বন্ধে রাজি হয়েছে, তবে কোনো দেশই ট্রাম্পের সেই দাবি মানেনি। গত মে মাসে সংঘাতে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হবার পর থেকে দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীরা এবছর বেশ কয়েকবার অস্ত্রের আশ্রয় নিয়েছে, যার ফলে সীমান্তের উভয় পাশে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কারফিউ ঘোষণার পর ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কঙ্গোশিরি বলেন, সামগ্রিকভাবে অব্যাহতভাবে সংঘর্ষ চলছে। আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে অবশ্যই শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে। থাইল্যান্ড একটি কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত, কিন্তু আলোচনা করার আগে কম্বোডিয়াকে প্রথমে শত্রুতা বন্ধ করতে হবে। স্থানীয় সময় শনিবার 13 ডিসেম্বর থাই বাহিনী জানিয়েছে তারা কম্বোডিয়ার একটি সেতু ধ্বংস করেছে। তাদের দাবি, এই সেতু ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ পাঠাত। এছাড়া কম্বোডিয়ার উপকূলীয় কোহ কং প্রদেশে আগে মোতায়েন করা কামান লক্ষ্য করে অভিযান শুরু হয়। 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা। শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন, আহত 250-রও বেশি। স্থানীয় সময় শুক্রবার 12 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, 123 বন্দীকে মুক্তি দিল বেলারুস। বেলারুশের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দেশটি 123 জন বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিলিয়ার্সকি ও বিরোধীদলীয় শীর্ষ নেতা মারিয়া কালেসনিকোভাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুশ বিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর শনিবার ওই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত মাসে বেলারুশ বিষয়ক বিশেষ দূত হিসাবে জন কোয়েলকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে 1000-এর বেশি রাজনৈতিক বন্দীর মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব কোয়েলকে দেন মার্কিন এই প্রেসিডেন্ট। ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস। বিশ্বে সার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান পটাশের অন্যতম বৃহৎ উৎপাদকও দেশটি। বেলারুশের পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। কোয়েল বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে আলেকজান্ডার লুকাশেঙ্কোকে স্বীকৃতি দেয় না। কোলেসনিকোভা 2020 সাল থেকে কারাবন্দী ছিলেন। এই দীর্ঘ কারাবাসের বেশিরভাগ সময়ই তাকে একাকী নির্জন কক্ষে আটকে রাখা হয়। ভাইয়ের মুক্তির দাবিতে তখন থেকে আন্দোলন করে আসছিলেন কোলেসনিকোভার বোন তাতিয়ানা খোমিচ। শনিবার মুক্তির পরপরই ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে পেরেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন তাতিয়ানা। খোমিচ বলেন, কোলেসনিকোভা মুক্তি পেয়েছেন, তিনি ভালো ও সুস্থ আছেন। বোনকে জড়িয়ে ধরার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার কারাগার থেকে মুক্তি পাওয়া একটি দল শীঘ্রই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে মানুষ জড়ো হতে শুরু করেছে। সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের নিন্দা। যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলায় 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। শনিবার 13 ডিসেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই জাতিসংঘের ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই বা ইউনিসফা এর সদস্য হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে গুতেরেস জানান, সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে। হতাহতরা জাতিসংঘের ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই বা ইউনিসফা এর সদস্য হিসাবে কর্মরত ছিলেন। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর আজকের মতো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুদানের সেনাবাহিনী এ হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের দায়ী করেছে। সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গত 2 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী বলেছে, এ হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তির ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাতিসংঘের স্থাপনা বলে দাবি করা একটি এলাকায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, তিনি এ হামলায় গভীরভাবে শোকাহত। তিনি নিহতের সংখ্যা 6 জন এবং আহতের সংখ্যা 8 জন বলে নিশ্চিত করেন। তিনি জাতিসংঘের কাছে অনুরোধ জানান যেন বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব জরুরি সহায়তা নিশ্চিত করা হয়।